এই তথ্যচিত্র আমাদের নিয়ে যাবে ১৯ শতকের সেই উত্তাল সময়ে যখন ভারত জুড়ে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল জাতীয়তাবাদের বীজ। ব্রিটিশ শাসনের নিপীড়ন আর অবিচারের মধ্যে একদল মানুষ স্বপ্ন দেখছিল স্বাধীন ভারতের। তাদের মধ্যে অগ্রণী ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি হয়ে উঠেছিলেন সাহস, যুক্তি এবং নেতৃত্বের প্রতীক। শৈশব ও প্রাথমিক জীবন। সুরেন্দ্রনাথের জন্ম হয় ১৮৪৮ সালের ১০ই নভেম্বর কলকাতার এক শিক্ষিত সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। তার বাবা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক এবং সমাজসেবক। ছোটবেলা থেকেই সুরেন্দ্রনাথের মধ্যে শিক্ষার প্রতি প্রবল আকর্ষণ ছিল। তিনি কলকাতার হিন্দু কলেজে, যা পরে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত, ভর্তি হন। তিনি ছিলেন একাধারে মেধাবী ছাত্র এবং অসাধারণ বক্তা। ছাত্রজীবনে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, সামাজিক অনাচার এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে তার মনে তীব্র ক্ষোভ জন্মায়। সেই সময়কার পশ্চিমী শিক্ষা তার মধ্যে যুক্তিবাদী মনোভাব এবং রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তোলে। আইসিএসের স্বপ্ন এবং বাস্তবতা। যৌবনের শুরুতে সুরেন্দ্রনাথের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা। তিনি ইংল্যান্ডে যান এবং ১৮৬৯ সালে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পান। সে সময়ে এটি ছিল একটা বিশাল অর্জন, কারণ ব্রিটিশদের ধারণা ছিল ভারতীয়দের সেই মেধা এবং সাহস নেই যা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। কিন্তু ভাগ্যের নির্মম পরীক্ষাস বয়স সংক্রান্ত একটি কারিগরি অজুহাতে, অর্থাৎ তিনি নাকি নির্ধারিত বয়সসীমার চেয়ে বেশি বয়সী, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল নিছকই বর্ণবৈষম্য এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চক্রান্ত। এই ঘটনা সুরেন্দ্রনাথের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ব্যক্তিগত হতাশা তার মধ্যে জাতীয়তাবাদের আগুন প্রজ্বলিত করে। তিনি সিদ্ধান্ত নেন এবার থেকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবেন রাজনৈতিকভাবে। আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ। ১৮৭১ সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং আইন পেশায় প্রবেশ করেন। কিন্তু এটি ছিল তার জন্য শুধুমাত্র জীবিকার উপায়। প্রকৃতপক্ষে তার মন পড়েছিল রাজনীতিক ও সমাজ সংস্কারের দিকে। আদালতের মধ্যে তার বক্তৃতার দক্ষতা তাকে ক্রমে সমাজের মধ্যে পরিচিত করে তোলে। বঙ্গবাসী পত্রিকা ও সাংবাদিকতা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগাতে হলে সংবাদপত্র হতে হবে সবচেয়ে বড় হাতিয়ার। তাই তিনি বঙ্গবাসী পত্রিকা সম্পাদনা শুরু করেন। বঙ্গবাসীর পাতায় তিনি ব্রিটিশ শাসনের অন্যায়, বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে কলম ধরেন। ব্রিটিশ সরকার বহুবার তাঁর লেখাকে উস্কানিমূলক বলে চিহ্নিত করে এবং তাকে একাধিকবার গ্রেফতারও করা হয়। কিন্তু সুরেন্দ্রনাথ ছিলেন ভয়হীন। তার লেখা ছিল সরাসরি, যুক্তিপূর্ণ এবং আগুন ঝরা। বঙ্গবাসী পত্রিকা হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে এক নতুন আশার বাতিঘর। রাজনৈতিক ময়দানে ১৮৭৬ সালে তিনি তৈরি করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যা কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতের অন্যতম বড় রাজনৈতিক সংগঠন। লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা তৈরি করা এবং প্রশাসনে ভারতীয় অংশগ্রহণের দাবি তোলা। ১৮৮৫ সালে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়, সুরেন্দ্রনাথ ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, ১৮৯৫ সালে পুনেতে এবং ১৯০২ সালে কলকাতায়। মধ্যপন্থীর নেতা। সুরেন্দ্রনাথ ছিলেন মধ্যপন্থী রাজনীতির প্রবক্তা। তিনি মনে করতেন সরাসরি বিদ্রোহের চেয়ে আইনত সাংবিধানিক পথে ব্রিটিশ সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা বেশি কার্যকর হবে। তাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বার্থের পক্ষে আইন পাশ করানো, সাংবাদিকতা, গণসচেতনতা অল ছিল তার রাজনৈতিক কৌশল। কিন্তু তার এই নীতি অনেক চরমপন্থী নেতার বিরোধিতা ডেকে আনে। বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় প্রমুখ চরমপন্থীরা চাইতেন আরও কঠোর আন্দোলন। সুরেন্দ্রনাথের সঙ্গে তাঁদের সম্পর্ক ক্রমে জটিল হয়ে ওঠে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে বাংলা ভাগ হয়ে যায় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এর পেছনে উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা। সুরেন্দ্রনাথ এই ষড়যন্ত্র বুঝতে পেরে কলকাতার ময়দানে এক বিশাল জনসভা ডাকেন। প্রায় ৫০,০০০ মানুষের উপস্থিতিতে তিনি গর্জে ওঠেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তার বক্তব্য ছিল অত্যন্ত জ্বালাময়, যুক্তি সমৃদ্ধ এবং সাহসিতায় ভরা। তিনি আহ্বান জানান স্বদেশী আন্দোলনের,
নিজের দেশের জিনিস কিনুন, নিজের দেশের মানুষকে হাতকে শক্ত করুন। তার এই আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। মানুষ বিদেশি কাপড় পুড়িয়ে ফেলতে শুরু করে, ব্রিটিশ পণ্য বর্জন করে। স্বদেশী আন্দোলনের জোয়ারে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যোগ দেয়। ব্রিটিশ সরকার ভয় পেতে শুরু করে তার প্রভাব। তখনই তাকে বাঘা সুরেন্দ্রনাথ বলা শুরু হয়, কারণ তার গর্জন ব্রিটিশদের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষা ও সমাজসেবা। সুরেন্দ্রনাথের রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষা প্রসারে ছিল তার অপরিসীম অবদান। তিনি বিশ্বাস করতেন, শিক্ষিত না হলে জাতি কখনো মুক্ত হতে পারবে না। তিনি 1884 সালে রিপন কলেজ প্রতিষ্ঠা করেন, যা আজ সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। এই কলেজ ছিল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য উচ্চশিক্ষার দ্বার। শুধু শিক্ষা নয়, তিনি নারীর শিক্ষা, সমাজ সংস্কার এবং ন্যায় বিচারের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। মতনৈক্য ও রাজনৈতিক জীবনান্ত। সময় যত এগোয়, কংগ্রেসে মধ্যপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন আরও প্রকট হয়। সুরেন্দ্রনাথ শেষ জীবনে কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েন, কারণ চরমপন্থীরা সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশ্বাসী হয়ে ওঠে, যেখানে সুরেন্দ্রনাথ ধীরে সুস্থে সাংবিধানিক পরিবর্তনের পক্ষে ছিলেন। 1919 সালের পরে ধীরে ধীরে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন, কিন্তু সাংবাদিকতা, লেখালেখি এবং শিক্ষা প্রসারের কাজ চালিয়ে যান। 1925 সালের 6ই আগস্ট তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে কলকাতা এবং সমগ্র বাংলায় শোকের ছায়া নেমে আসে। আজও তার উত্তরাধিকার রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজ, রিপন কলেজ, সুরেন্দ্রনাথ পার্ক, কিশোরী মোহন স্কোয়ার, তার লেখা স্মৃতিকথা এবং রাজনৈতিক গ্রন্থ, তার বক্তৃতা, যা আজও স্বাধীনতার ইতিহাসের অমূল্য অংশ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই মানুষ যিনি প্রথম প্রমাণ করেছিলেন একজন ভারতীয় ব্রিটিশের সমকক্ষ হতে পারে শিক্ষা, যোগ্যতা এবং সাহসে। তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রথম জাতীয় নেতা হিসেবে সম্মানিত।